শেখ হাসিনার আহ্বানে 5 কর্মসূচি নিয়ে ফেব্রুয়ারি মাসেই ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে মাঠে নামছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। শেখ হাসিনা বাংলাদেশে ফিরেই নাকি নতুন স্বাধীনতার লড়াই শুরু করবে এবং আবারও স্বাধীনতা দিবস উপহার দেবে বাংলাদেশকে। শেখ হাসিনা বাংলাদেশকে পুনরায় স্বাধীন করবে সেই ঘোষণাও দিয়ে দিয়েছে ইতিমধ্যেই। আগামী মাসেই তিনি দেশে ফিরবেন এবং বাংলাদেশকে স্বাধীন করে তুলবেন। শাসক সাবধান, আওয়ামী লীগ আসছে। আওয়ামী লীগ যদি সত্যিকারের প্রত্যেকটা নেতা কর্মী তৃণমূল পর্যায়ের যদি মাঠে নামে, তাহলে বাধা দেবার ক্ষমতা প্রশাসন কিংবা ওই যে যারা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যারা আওয়ামী লীগের কাজে বাধা হতে পারে, তারা থাকতে পারবে না। অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিতরণ করেছেন শিক্ষা ক্যাডারের এক কর্মকর্তা। মুকিব মিয়া নিজের ফেসবুকে লিফলেট বিতরণের ছবি পোস্ট করেন। এ নিয়ে অন্তত 13টি খবরও শেয়ার করেছেন। ফেসবুক প্রোফাইল খুলে দেখা গেছে মুকিব মিয়া ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সমর্থক। সাবেক প্রধানমন্ত্রী কি এই বিষয়গুলো আগে থেকে জানতেন, বা তিনি কি আগে থেকে এই বিষয়গুলো বুঝতে পারছিলেন যে এরকমই কিছু ঘটবে? নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় ছাত্র শিবিরের 3 কর্মী অলরেডি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আজকে যে ঘটনা ঘটছে, এই ঘটনা থেকে আমাদের কাছে মনে হচ্ছে যে যদি মাঠ পর্যায়ে ছাত্রলীগ বনাম শিবির সংঘর্ষ হয়, তাহলে কোথাও না কোথাও ছাত্রলীগই মনে হয় বিজয়ী হয়ে যাবে। আমার নাহিদ ভাইকে বলবো, আমাদের আসিফ মাহমুদ ভাইয়ের উপর একটা দায়িত্ব ছিল। উনি কথা দিয়েছিলেন রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের জন্য উনি কিছু করবেন, উল্টো ওই শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিয়ে দিলেন। আপনারা নাকি দুইজনের দায়িত্ব ছেড়ে দিবেন। আমার কথা হলো, দায়িত্ব যদি ছেড়ে দিবেন, দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কি? দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য কি? সার্জিসের শ্বশুর বাড়ির পরিবার কট্টর মৌলবাদী এবং তালেবানি। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম সবাইকে জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা সকলেই ভিডিওর গুরুত্বপূর্ণ অংশ দেখেছেন, আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো। তার আগে অনুরোধ করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি থেকে লাইক দিয়ে কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। ভাই রে ভাই, এবার ইতিহাস গড়ল ছাত্রলীগকে নিষিদ্ধ করেও যেন দমিয়ে রাখা যাচ্ছে না তাদের। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে সারা দেশে লিফলেট বিতরণ সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল। নিষিদ্ধ থাকা অবস্থায় কোনো কিছুকে যেন পাত্তা দিচ্ছে না ছাত্রলীগ। এবার যেন বয়কে জয় করেই লাঠি সুটা হাতে গাইবান্ধা পলাশবাড়িতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। লাঠিসুটা হাতে বিক্ষোভ মিছিল এবার হয় এসপার নয় ওসপার। নিজেদের অস্তিত্ব ধরে রাখতেই যেন মরিয়া হয়ে উঠেছে ছাত্রলীগ। শেখ হাসিনার আহ্বানে 5 কর্মসূচি নিয়ে ফেব্রুয়ারি মাসেই ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে মাঠে নামছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। শাসক সাবধান, আওয়ামী লীগ আসছে। জনতার সত্যি অফুরান। সেই জনতা যদি শক্তি নিয়ে মাঠে নামে, সাহস নিয়ে মাঠে নামে, জনতাকে আটকে রাখা যাবে না। আজকে দেশ কোন জায়গায় নানা বক্তব্যে বিভিন্ন বক্তব্যে বলেছে, আর বলবার কিছু নেই। আপনারা বোঝেন, আপনারা জানেন, আপনাদেরকে বোঝানোর জ্ঞান দেবার ক্ষমতা আমার নেই। সেই জায়গায় প্রতিবাদে নামতে হবে, প্রতিবাদ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ স্বাধীনতার নেতৃত্ব দেওয়া দল। আওয়ামী লীগের দীর্ঘ ইতিহাস আছে, 75-76 বছরের ইতিহাস আছে। সেই ইতিহাসের ঐতিহাসিক দলটি বিলীন হয়ে যেতে পারে না। আওয়ামী লীগের কেন্দ্র থেকে যদি কোনো নির্দেশ দেবার নেতা নাও থাকে, আওয়ামী লীগের প্রত্যেকটা তৃণমূল পর্যায়ের নেতা কর্মী এক একজন কর্মসূচি পালন করবার জন্য যথেষ্ট। সেই জায়গা থেকে আওয়ামী লীগ যদি সত্যিকারের প্রত্যেকটা নেতা কর্মী তৃণমূল পর্যায়ের যদি মাঠে নামে, তাহলে বাধা দেবার ক্ষমতা প্রশাসন কিংবা ওই যে যারা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যারা আওয়ামী লীগের কাজে বাধা হতে পারে, তারা দাঁড়াতে পারবে না। তারাও দাঁড়াবে, আওয়ামী লীগও দাঁড়াবে। প্রয়োজনে মুখোমুখি সংঘর্ষ হবে, কিন্তু এই লড়াই জিততে হবে। জিতবার জন্য কর্মকৌশল করতে হবে এবং এই কর্মকৌশল করবার জন্য এরকম কর্মসূচি প্রতিনিয়ত থাকতে হবে। নেতাকর্মীদের উজ্জীবিত করবার জন্য কর্মসূচি থাকতে হবে। যারা প্রকৃত আওয়ামী লীগার, তারা বিকল্প অন্য কোনো চিন্তা করবে না। তারা আওয়ামী লীগের কর্মসূচি পালন করবে। সেটি দেখা যাচ্ছে। প্রথম দিন 1 ফেব্রুয়ারি কর্মসূচি পালিত হয়েছে, বাকি দিনগুলোতে পালিত হবে এবং যতদিন যাবে নেতাকর্মী এখনো হয়তো আত্মগোপনে আছেন, ধীরে ধীরে সামিল হবেন, ধীরে ধীরে আসবেন। সেই জায়গা থেকে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছে, কর্মসূচি একদিকে পালন করতে হবে, আর একদিকে দলকে সংগঠিত করতে হবে। একই সাথে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে আওয়ামী লীগের। বিদেশে যারা আছেন তারা বিদেশে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। ভারতের সাথে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, রাশিয়ার সঙ্গে, যুক্তরাজ্যের সঙ্গে, চীনের সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে এবং দেশে কাজ করতে হবে। আরেকটি কথা খুব স্পষ্ট করে বলা দরকার যে আওয়ামী লীগের বিদেশি শাখা আছে,
তারা তৎপরতা চালাবেন, কিন্তু তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বিদেশ থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যায়। 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে প্রবাসী যারা মুক্তিযুদ্ধ প্রাণ মানুষ ছিলেন তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিদেশি জনমত গঠনে। সেই জায়গায় বিদেশে যারা আছেন তারা বিদেশি জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, আর দেশে যারা আছেন তারা তো মরিবাচি, তারা পালন করতেই হবে। কারণ এখানে বাঁচা মরার প্রশ্ন এসে দাঁড়িয়েছে, আওয়ামী লীগের তো বাঁচা মরার প্রশ্ন এসে দাঁড়িয়েছে, সেই সাথে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষার্থে আওয়ামী লীগের বাইরেও শুভবুদ্ধি সম্পন্ন প্রগতিবাদী প্রত্যেকটি মানুষের বাঁচা মরার প্রশ্ন এসে দাঁড়িয়েছে। এবং একই সাথে এই যে দুর্বৃত্তপূর্ণ একটি রাজনীতি চলছে, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো বর্তমানে বাংলাদেশে রাজনৈতিকভাবে ক্রিয়াশীল আছে, এই মুহূর্তে আওয়ামী লীগেরই একটি ব্যতিক্রম কর্মসূচি নিয়ে, ব্যতিক্রম কাজ নিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা, রাষ্ট্র ক্ষমতায় ফেরার একটা বিরাট সুযোগ আছে। আজকে যে ঘটনা ঘটছে, এই ঘটনা থেকে আমাদের কাছে মনে হচ্ছে যে যদি মাঠ পর্যায়ে ছাত্রলীগ বনাম শিবির সংঘর্ষ হয় তাহলে কোথাও না কোথাও ছাত্রলীগই মনে হয় বিজয়ী হয়ে যাবে। এখন এই কথাটা আমরা কেন বললাম? একসময় নিষিদ্ধ শিবির আর আজকের দিনের নিষিদ্ধ ছাত্রলীগের মধ্যে একটা সংঘর্ষ অলরেডি হয়ে গেছে। আর এই সংঘর্ষ হয়েছে কোথায়? পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায়। কারা কারা আছেন ওই এলাকার? ইন্দুরকানী উপজেলার বালিপাড়া এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় ছাত্র শিবিরের 3 কর্মী অলরেডি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। শুক্রবার 31শে জানুয়ারি রাত 9:30টার দিকে উপজেলার বালিপাড়া ভূমি অফিসের সামনে এই ঘটনাটি ঘটে। হামলাকারীরা সবাই ছাত্রলীগের কর্মী বলে জানায় উপজেলা ছাত্র শিবির। হামলায় যারা আহত হয়েছেন তারিকুল ইসলাম, রিয়ান এবং সাইদুল ইসলাম, এরা সবাই ছাত্র শিবিরের কর্মী। ইন্দুরকানী উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম বলছেন, গতকাল রাত 9:30টার দিকে আমরা সাংগঠনিক কার্যক্রম শেষ করে বাড়ি ফিরছিলাম। পথেই আমাদের গতিরোধ করে ছাত্রলীগ এবং তারা আমাদের উপরে প্রকাশ্যে হামলা চালায়। আর বলছেন যে সারা দেশে ছাত্রলীগের কর্মীরা মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তারই অংশ হিসেবে তারা এই উপজেলায় মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল ছাত্রলীগের তারা কর্মসূচির জন্য। আচ্ছা, তো যখন শিবিরের নেতাকর্মীদেরকে দেখছে পাত্তাই দেয় নাই, তাদের উপরে দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। আর আহত সাইদুল ইসলাম বলছে যে গতকাল রাতে আমাদের 3 জনকে পেয়ে আমাদের উপরে হঠাৎ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এর আগে আমাদেরকে ফেসবুকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল, গত রাতে আমাদেরকে পেয়ে সেই হুমকির বাস্তবায়ন করলো। ওসি সাহেব বলছেন যে আমরা এই ঘটনা শুনছি, কোনো অভিযোগ পাইনি। আহতরা দাবি করছে সবাই ছাত্রলীগের কর্মী। আর এই ঘটনার পর এটা নিয়ে আবার শিবিরের হাই অথরিটি যে কেন্দ্রীয় কমিটি আছে সেখান থেকে ব্রিফ আসছে, লোকালি এটার প্রতিবাদ হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না সেটা নিয়ে কিন্তু প্রতিবাদ করা হচ্ছে। ইভেন গতকালকে শিবিরের একটা মিছিলের পারসেপশনে এটাও ছিল যে আহত যারা নিষিদ্ধ ছাত্রলীগের যে সকল নেতাকর্মী আসামি তাদেরকে পুলিশ কেন গ্রেপ্তার করছে না, এটা নিয়েও কিন্তু আমরা চট্টগ্রামও দেখছি একটা মিছিল হয়েছে, তারপরে কালকে আরও বেশ কিছু জায়গায় মিছিল হয়েছে। এখন ছাত্রলীগ বনাম ছাত্র শিবিরের এই যে লড়াই সংগ্রাম, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? তো কিছু কিছু এলাকায় এমনও হচ্ছে ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে পাইলে বিএনপি এবং শিবির মারধর করছে, পরীক্ষার হল থেকে টাইনে হাসড়ে বের করে পুলিশের হাতে তুলে দিচ্ছে, অনেকে সন্ত্রাসী তাদেরকেও দিচ্ছে, আবার অনেকে যারা নিরপরাধ কোনো কারণে ছাত্রলীগ করছে, এই সার্জিস যেমন এখন বলে যে ভাই আমি তখন চিপাই পয়রা করছি, তো এরকম অনেকেই চিপাই পয়রা করছে, বাট এখন চিপাই পয়রা করছি এসব কথা দিয়ে লাভ হয় না, এদেরকে মারধর চলে। আবার অন্যান্য জায়গায় তারা যেমন সুযোগ পাইলে মারে, ছাত্রলীগও তারাও নিষিদ্ধ হওয়ার পরে আপনার অনেকটা ভয়ঙ্কর হয়ে উঠছে, এটা আমরা বলতে পারি। কারণ বিভিন্ন জায়গায় তারা যে ঘটনাগুলো ঘটাচ্ছে সেগুলো কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর। আর ছাত্রলীগ নামটার মধ্যে একটা ভয় কাজ করে আমজনতার। শেখ হাসিনা ক্ষমতায় নেই, কিন্তু ছাত্রলীগ নামটার মধ্যে একটা ভয় কিন্তু মানুষের রয়ে গেছে। আর সেই ভয়কে যখন এইসব ঘটনা দিয়ে বাস্তব করে মানুষের মধ্যে আরো ভয় ঢুকে। তবে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আপনাদের এই সকল কর্মকাণ্ডে যেটা হয় কি যে চিরুনি অভিযান যেটা নামার একটু দেরি হইতো, এটা কিন্তু শুরু হয়ে যাবে। এখন সরকারের পক্ষ থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগের ওই ফেব্রুয়ারি জুড়ে কর্মসূচি ঘোষণার পর একটা কিন্তু চিরুনি অভিযান চালানোর সিদ্ধান্ত আসছে। এতদিন হয়তো ওইভাবে মামলার আসামি হন নাই, এখন কিন্তু হয়ে যাবেন। ভালোবাসা দিয়ে মানুষের হৃদয়কে জয় করতে হবে। কারণ সমাজের মধ্যে দৃষ্টিভঙ্গি আছে কোনটা, যে আমি যখন মারি খাই, আমি অপরাধী হলেও আমার প্রতি মানুষের সিম্পিতি আসবে, আর আমার যে মারছে সে শক্তিশালী না, দুর্বল হলেও তার প্রতি মানুষের ঘৃণা আসে। শিবির দীর্ঘদিন যাবৎ মানুষের ভালোবাসা পাইছে, ছাত্রদলে একটা জায়গায় ছাত্রলীগ তখন এদেরকে মারধর করতো, তো মানুষ তাদেরকে পজিটিভ নিত, আহারে মারে। তো পরিবর্তন হতে হবে। কোথাও যদি কোনো অন্যায় হয় সেটা আইনের মাধ্যমে মোকাবেলা করবেন, আইন আছে দেশে। তো অনেকে বলতে চান আইন তো এখন ছাত্রলীগ দেখলে ধরে নেওয়া যায়, এগুলোরও আসলে একটু পরিবর্তন দরকার। যারা অপরাধী সন্ত্রাসী তাদের বিচার নিশ্চিত যেমন করা জরুরি, কিন্তু একজন নিরপরাধ ব্যক্তি ছাত্রলীগ করতে, যুবলীগ করতে, আওয়ামী লীগ করতেই পারে, তাকে ধরে নিয়ে মারধর করা, তার পরীক্ষার হল থেকে বের করা, তাকে রাস্তাঘাটে মব জাস্টিসের শিকার করা, আদালতে গেছে গ্রেপ্তার হয়েছে তার ওইখানে পানিশমেন্ট দেওয়া, এগুলো কিন্তু ঠিক না। এগুলোতে এই হিতে বিপরীত হচ্ছে, রিয়েকশন হচ্ছে। কারণ বিভিন্ন জায়গায় ছাত্রলীগ দেখলে মার দেওয়া হচ্ছে, তো ছাত্রলীগে পাল্টা প্রতিশোধ দিচ্ছে। এই খেলাগুলো বন্ধ হওয়া দরকার, নয়তো রাষ্ট্র স্থিতিশীল হবে না। সাবেক প্রধানমন্ত্রী কি এই বিষয়গুলো আগে থেকে জানতেন,
বা তিনি কি আগে থেকে এই বিষয়গুলো বুঝতে পারছিলেন যে এরকমই কিছু ঘটবে? দেখেন, ব্রুনাই সফর নিয়ে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছিলেন, সেই কথাগুলোর সাথে বর্তমান বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট, বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতির যে প্রেক্ষাপট, তার সাথে অনেকাংশে মিলে যায়। আমার কাছে সেরকমই মনে হয়েছে। কথাগুলো আমি আপনাদেরকে শোনাই, আপনারা একটু ভাবেন যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে এই কথাগুলো মিলে যায় কিনা। তিনি বলেছিলেন, আওয়ামী লীগের রাজনীতিটা হচ্ছে পোর খাওয়া রাজনীতি। আওয়ামী লীগের রাজনীতিটাই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বিরোধী দলে থেকে এই আওয়ামী লীগের সৃষ্টি। শেখ হাসিনা বলেছিলেন, আমি তো আর নতুন না, সেই স্কুল জীবন থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এটা ভুললে চলবে না। অনেকে বলে পাকের ঘর থেকে রাজনীতিতে, স্কুল জীবন থেকে রাস্তায় মিছিল করে তারপর কিন্তু রাজনীতিতে এসেছে। এই যে এই হিন্সটা আমি যে এখন পড়তেছি, এটা আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, তিনি হয়তো আগে থেকেই বুঝতে পারছিলেন। তিনি বলছেন, বাংলাদেশের দুর্ভাগ্য হলো দেশ যখন খুব ভালো অবস্থায় যায় তখনই কিন্তু আঘাতটা আসে। জাতির পিতাকে যখন হত্যা করা হলো তখন কিন্তু যুদ্ধবিধ্বস্ত দেশে গড়ে মাত্র 3 বছরের মধ্যে 7 ভাগ প্রবৃদ্ধি অর্জন করেছিলেন। এখন 8-এর ঘরে পৌঁছে গেছে। সকলে তো আর এটা নিতে পারবেন না, ষড়যন্ত্র তখন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে, গেল গেল আমার মুরগি গেল, আমি শিয়ালটা তো চিনে রাখলাম। যাই হোক, এটা আবার অন্যভাবে লিখেন না, গ্রাম্য প্রবাদ সেই হিসাবে বললাম। আমার অচেনা কেউ না। আমার 72 বছর বয়সে অন্তত 60 বছরের রাজনীতি আমি নিজের চোখে দেখেছি। এই যে লেখাগুলো আমি পড়লাম, আপনি একটু ভাবেন তো, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে এই কথাগুলো তো মিলে যায়, হুবাহুব মিলে যায়। তিনি যেমন বলছে যে বাংলাদেশের দুর্ভাগ্য হলো দেশ যখন খুব ভালো অবস্থানে যায় তখনই কিন্তু আঘাতটা আসে। এই কথাটা তিনি এখানে বলছে। এবং তিনি আরেকটা উদাহরণ দিচ্ছে গ্রাম্য প্রবাদ বাক্যে, যে গেল গেল আমার মুরগি গেল, আমি শিয়ালটা তো চিনে রাখলাম। দেখেন মিলে কিনা, মিলে যায় কিন্তু কথাগুলো। আসলেই এরকম ঘটনা কিন্তু ঘটে যে বাংলাদেশে বারবার এই মানে রাজনৈতিক একটা মানে অস্থিতিশীলতা বা একটা মানে কি বলে সামনের যে ভবিষ্যৎহীনতা, এরকমই তো আমরা দেখতেছি। কি দিয়ে কি হইতেছে, মানে কি একটা নির্বাচিত সরকার, মানে কেউ কিন্তু ভাবে নাই যে আওয়ামী লীগ সরকার এইভাবে পতন হবে, এইভাবে ক্ষমতাচ্যুত হবে, তারপরে এইভাবে সরকার গঠনের বর্তমানে যে পরিস্থিতি। অনেকে তো বলে যে 16 বছরে যা না দেখছি, 5 মাসে তা দেখলাম, 6 মাসে তা দেখতেছি। আসলে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, তিনি হয়তো বা বুঝতে পারছিলেন, অথবা তিনি কোন প্রেক্ষাপটে এই কথাগুলো বলছিলেন জানি না, কিন্তু মানে মিলে গেল। হতে পারে কাকতালীয়, হতে পারে তিনি আগে থেকে বুঝতে পারছিলেন, প্রবীণ রাজনীতিবিদ। এই যে তিনি এখানে বলছেন, আমার 72 বছর বয়সে অন্তত 60 বছরের রাজনীতি আমি নিজের চোখে দেখেছি। একজন ব্যক্তি যদি 60 বছরের রাজনীতি দেখে এবং দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন এবং এত বড় একটা রাজনৈতিক দলের সভানেত্রী হিসাবে থাকেন, তার চিন্তা, তার ধ্যান ধারণা, মানে এগুলোর সাথে আমাদের চিন্তা ধ্যান ধারণার আকাশ পাতাল পার্থক্য হয়। আমার নাহিদ ভাইকে বলবো, 6 মাস সময় পেয়েছেন আপনি, আপনারা সংস্কারের কথা বলছেন। আরে ভাই, 6 মাসে টেলিটকের যে সিম, এটারই তো উন্নতি করতে পারেন নাই। টেলিটকের সিমে নেটওয়ার্ক পায় না। তাহলে আপনি আপনার উপর যে কাজ ছিল সেই কাজ বাদ দিয়ে কোন আজগবি কাজে আপনি ব্যস্ত ছিলেন যে টেলিটকের জন্য আপনি উন্নয়ন করতে পারেন নাই? আপনাকে কেন ইন্টারনেটের বিল বাড়াতে হলো? আমাদের আসিফ মাহমুদ ভাইয়ের উপর একটা দায়িত্ব ছিল। উনি কথা দিয়েছিলেন রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের জন্য উনি কিছু করবেন। 108 কোটি টাকা শেখ হাসিনা চুরি করেছিল প্রধানমন্ত্রী দপ্তর থেকে, সেই টাকা উদ্ধার করে রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের দিবেন। আমাদের আসিফ মাহমুদ ভাই সেই ক্ষতিপূরণ আদায় না করে উল্টো ওই শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিয়ে দিলেন। আমার কথা, আপনি কি সংস্কার করবেন? আপনারা একটা একটা করে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। আবার শুনছি আপনারা নাকি 2 জনের দায়িত্ব ছেড়ে দিবেন। আমার কথা হলো, দায়িত্ব যদি ছেড়ে দিবেন, দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কি? দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য কি? আপনি দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য ছিল ক্ষমতা, দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্যও ক্ষমতা। দুইটাই ক্ষমতার উদ্দেশ্যে। একবার দায়িত্ব নিয়েছেন 6 মাস ধরে খাবেন বলে, আবার এখন দায়িত্ব ছাড়ছেন সামনে 5 বছর খাওয়ার জন্য। লজ্জা লাগে না? দেশকে ফাঁদের মধ্যে ফেলে রেখে চলে যাচ্ছেন, দেশকে বিপদের মুখে ফেলে রেখে চলে যাচ্ছেন। ছাড়বেন কেন? ক্ষমতা ছাড়লে নিয়েছেন কেন? আমাদেরকে সেনানিবাসে ডেকেছিল কয়েকজনকে, যারা আমরা এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলাম। সেই সময় আমাদেরকে বলেছিল যে আপনারা যেহেতু অনেক জীবনে ঝুঁকি নিয়ে এই লড়াই করেছেন, আমি নামগুলো বলি, আমাকে বলেছিল, আক্তারকে বলেছিল, নুরুল হক নূরকে সহ কয়েকজনকে এইভাবে বলেছিল যে এরকম কিছু তরুণকে এই উপদেষ্টা প্যানেলে যুক্ত করবে। তখন এই নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী যারা দেখছেন, এরা বিরোধিতা করেছিল, বলেছিল যে এদের মুখ রাজনৈতিক পরিচয়। কি পরিচয়? রাজনৈতিক পরিচয়। রাজনৈতিক পরিচয় হওয়ায় এদেরকে উপদেষ্টা প্যানেল নেওয়া যাবে না। আজকে এরাই বলে এরা নাকি জাতীয় সরকার গঠনের উদ্যোগ নিয়েছিল। আমার কথা হলো, আমি রাজনৈতিক পরিচয়, তুমিও তো এখন রাজনৈতিক পরিচয় ধারণ করতেছো, তুমি তো ওই একই পথে হাঁটলা, তাহলে তুমি কেন বাগড়া দিছিলা? হিংসা
প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সংবাদটি দেখলেন, তার পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং পরবর্তী এরকম সংবাদ পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।